আমরা সকালে নাস্তা খাইতে এখানে চলে আসছি, কারণ আমরা যে হোটেলে ছিলাম ওর অপোজিটে কোনো নাস্তার আশেপাশে ব্যবস্থা ছিল না। বাজারে আসছি নাস্তা করতে। এটার নাম কি রেস্তোরাঁ? জাফরান রেস্তোরাঁ। তন্দুর রুটি, পরোটা, ডাল ভাজি, ডিম মামলেট। আর এই হচ্ছে আমাদের সৌরভদাকে এখন আমরা বিদায় দিয়ে দিচ্ছি। এখন আমরা যেহেতু এবার রাশে ছিলাম, মূলত বান্দরবান সিটিতে আমাদের একটা লম্বা সময়ের জন্য ব্রেক দেওয়ার কোনো প্ল্যানিংই ছিল না। সৌরভদা যথারীতি আমাদেরকে যথেষ্ট সময় দিয়েছেন, কোঅপারেট করছেন অ্যাজ ইউজুয়াল। আরে না, কিছুই না, এটা ঢাকায় আসলে অবশ্যই চলে আসবেন আমার স্টুডিওতে। ঠিক আছে, বাই বাই, সি ইউ নেক্সট টাইম। এই ছিল আমাদের রুম, গিজারও আছে ওর সময়। বান্দরবান শহরটা চারপাশ পাহাড়, দেখছেন? ট্যুরে বের হওয়ার পর আফসোস নিয়ে ফিরে যাওয়াটা আমার একদমই অপছন্দ। এই জন্য আজকে কষ্ট হইলেও আবার চিম্বুকের দিকে আগাচ্ছি। দিনের আলোতে দেখতেই হবে আমাকে পাহাড়গুলো। সন্ধ্যার পরে 8টা বাজতে না বাজতে একেবারে শুনশান হয়ে যায়। বাসের টার্নিং রেডিয়াস যতখানি, সেই অনুযায়ী রাস্তাটা চড়া না আর কি। ওই যে দেখেন কি অবস্থা। আলীকদম থেকে শুরু করে বান্দরবন পর্যন্ত এখন পর্যন্ত যতবার খাওয়া দাওয়া করলাম, সকালের নাস্তা আর কি, কেমন জানি টেস্টটা খুব একটা মজা লাগে নাই। সবকিছুর ভেতরে কেমন জানি একটা তেতো ভাব পাচ্ছিলাম আমি, কেন জানি না। এটা কি জিরার পরিমাণ বেশি থাকে খাওয়ার এই জন্য না কি? আমি আসলে ফুড বিশেষজ্ঞ নই, এই জন্য এটার ব্যাপারে বলতে পারলাম না। তবে রাতের বেলা যখন ডিনার করলাম যে হোটেল গার্ডেন সিটির রেস্টুরেন্টের ভেতরে, সুপার ছিল। আমরা যে হোটেলে ছিলাম ওদেরই রেস্টুরেন্ট আর কি ওইটা। ভাই দেখছেন কি উঁচু? আজকে আর সুযোগ দেবো না, আজকে আমি উঠাবো। একলাই উঠাবেন ভাই, ছবি উঠে দিতে পড়ে না যেন, সাবধান। পুরো কুয়াশার একটা লেয়ার দেখা যাচ্ছে। এটা কুয়াশা না মেঘ, এটা বুঝতে পারতেছি না। 26 রকমের মেঘ হয়, আমি মেঘ চিনি। আপনি মেঘ নিয়েও গবেষণা করছেন? এই পৃথিবীতে কি নিয়ে গবেষণা আপনি করেন নাই বলেন? না ভাই, আল্লাহ তো সব জ্ঞান তো পাওয়া পসিবল না, সব জ্ঞান সবাই দেয়। কিন্তু আমরা তো দেখি যাই বলি তাতেই আপনি একটা কমন পড়ে দেয়, তাই না? একদম নিচুতে, অনেক নিচে। কিন্তু ওই নিচ থেকে এখানে যারা বসবাস করে আর কি, তাদের যখন কোনো কিছু দরকার হয় তারা কিন্তু হেঁটে 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 ট্রেল বেয়ে হেঁটে হেঁটে এই উপরে আসে, এসে শহরে যায় বা এখানে আশেপাশে যদি দোকান থাকে ওখানে গিয়ে তারপর কেনাকাটা করে। হ্যাঁ, এটা ভীষণ স্ট্যামিনার ব্যাপার। কিন্তু আমরা তো সমতল রোডে হাঁটতেই ক্লান্ত হয়ে যাই। এই যে দেখেন কি সুন্দর বাগান করছে, ওই যে লাইটটা পড়ছে যে স্তরে স্তরে, এগুলো কি বাগান? কি গাছ? আনারস আছে। ভাই আপনি এত কিনারে যাচ্ছেন কেন ফেজ ভাই? এত কিনারে যায় না, কি পরিমাণ হাইট দেখছেন? এই যে নেন, ভালোবাসার। আরে কি অবস্থা! পাহাড়ি ফুল। এটা ছিঁড়ে, হ্যাঁ, এটা নিচে যেই মধুটা আছে, হ্যাঁ, এটা খাইলে কিন্তু খারাপ লাগবে না। এরকম অনেক খাইছে কিন্তু ছোটবেলায়। হ্যাঁ। এখান থেকে নীলগিরির দূরত্ব হচ্ছে 24 কিলোমিটার। নীলগিরিতে যে আপনাদেরকে একটা সুপার ভিউ দেখাতে যাচ্ছে। পাহাড়ের এই গা বেয়ে যেসব মানুষগুলো বসবাস করে, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বোধহয় আমাদের থেকে অনেক গুণ বেশি, অনেক শক্তপোক্ত তারা। কারণ তারা যে পরিমাণ হার্ডওয়ার্ক করে, তার ছিটে ফোটাও যদি আমরা করতাম তাহলে তো হয়েছিলই। পেঁপে, আনারস আর হচ্ছে কলা, এই 3টা জিনিস খেয়েই এখানে আপনি পুরো পাহাড়ের রাস্তা পার করে ফেলতে পারবেন চাইলে। এত মজার পাহাড়ি আনারস, পেঁপে এগুলা। এই হচ্ছে রোমার দিকে চলে গেছে, আর সোজা চলে গেলে হচ্ছে থানচি। এখানে ওয়াই জংশন আর্মি ক্যাম্পে এনআইডি কার্ডের কপি দিতে হয়। এখানে বাংলা খাবার পাওয়া যায়, ভাল লাগতেছে দেখে। চিম্বুকে সূর্যোদয়, জাস্ট ভিউটা চিন্তা করেন।
এই গাছপালার মাঝখান থেকে দূরে পাহাড়গুলো, সেখান থেকে সূর্য উঠতেছে। চিম্বুক পাহাড়ে আমরা একটা কফির বিরতি দিয়েছিলাম। নীলগিরি 20 কিলোমিটার। এই যে রাস্তাগুলোতে কাকর ভরা পাথরের টুকরা, এই পাহাড়টা ঢাল বেয়ে নেমে চলে গেছে। আবার দূরে পাহাড়, সূর্যের রশ্মিটা লাইন ধরে রে আকারে বের হয়ে গেছে মেঘের মাঝখান দিয়ে। কি সুন্দর, এখানে একটা জুম ঘর দেখা যাচ্ছে। 찬란히 빛나는 너의 이름 일기장 속에 나의 맘속에 ভিউ পয়েন্ট কি একটা এখানে? এখানে একটা সারগুলোর সামনে মেইন কোনটারে বলে? তাই কত দূরে? এখান থেকে 19 কিলো। টাইটানিক ভিউ পয়েন্ট। ওই দূরে হচ্ছে চিম্বুক পাহাড়। পাহাড় থেকে নেমে ও নিচে যাওয়া যায়। You have no idea. I wouldn't change anything 이대로 시간을 돌린대도 여기 이곳으로 너만을 향한 날 고다 내게 달려가 꽉 안아줄 거야. ভিউ পয়েন্টের ওই কর্নারটায় দাঁড়ায় আস্তে চোখটা বন্ধ করবেন, তারপর চোখটা খুলবেন। হ্যাঁ, বাতাসটা লাগতেছে যে প্রচণ্ড বাতাস। এই বাতাসের মাঝখানে চোখটা যেই ওপেন করবেন না, তখন সামনে শুধু পাহাড় আর পাহাড়। দূরে যত দূর চোখ যাইতেছে তত দূর শুধু পাহাড়। মানে সাডেনলি একটা ফিল কাজ করছে হচ্ছে যে আমি রীতিমতো পাহাড়ের মাঝখানে ভাসতেছি। আর বৃষ্টির সময় এখানে পুরো মেঘে ছেয়ে থাকে। রাস্তাতে যখন রাইড করে আসতে হয়, রাস্তার মাঝখানেও প্রচুর পরিমাণে মেঘ থাকে। মানে এটা বলা হয় যে নীলগিরি রাইড করার সময় মনে হয় যে মেঘের মধ্যে থেকে আপনি রাইড করতে করতে আসতেছেন। তো আমরা তো বৃষ্টির সময় আসতে পারি নাই, আসার ইচ্ছা ছিল খুব এবার বৃষ্টির সময়, কিন্তু এই জায়গাটা না আসলে তাহলে জিনিস মিস হয়ে যেত। যখন আপনারা আলীকদম থেকে বা কক্সবাজারের ওই সাইড থেকে আসবেন, আস্তে আস্তে কিন্তু থানচিতে আপনাদের সন্ধ্যা হয়ে যায়। যদি ডেফিনেটলি স্টে করতে হবে থানচিতে। আমাদের মতো এই ভুলটা করে না, বান্দরবনে গিয়ে স্টে করলে আমাদের আবার ঘুরে আসতে হচ্ছে। মোট কথা এই রোডটাতে যখন আসবেন সেটা যেন দিনের বেলা হয়। এই ভিউ পয়েন্টটা মাস্ট মানে ভিজিট পয়েন্ট, সেটা আমরা এখন আর চাইতে পারতেছি না, কারণ এখান থেকে আরও বেশ খানিকটা দূরে। আর আমাদের আজকে ঢাকায় যেহেতু ফিরে যেতে হবে, সো এখন আমরা ব্যাক করব।
একজন টেকনিক্যাল পার্সন হওয়ার এই হচ্ছে বিড়ম্বনা। যা ট্যুরে আছে তার মাঝখানে সে মোবাইল দিয়ে তার টেকনিক্যাল সলিউশন করতেছে। এখানে নেট পাচ্ছেন? পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সৌজন্যে একটা যাত্রী ছাউনি করে দেওয়া হয়েছে। এবার আমাদের ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু হবে ইনশাল্লাহ। বিকাল 3:11 বেজে গেছে, এখনও তো লাঞ্চ টাঞ্চ ওরকমভাবে কিছু করা হয় নাই। এখান থেকে বান্দরবন আরো বাপ রে বাপ, কি হচ্ছিল এটা? আরেকটা হইলে তো হয়েছিল কাজ। ফেরদৌস ভাই যদি মেরে দিত কুকুরটাকে। এখানে বাচ্চাদের কিভাবে ক্যারি করে দেখছেন? পিঠের মধ্যে গামছা পিঠে পেঁচিয়ে ওর মধ্যে বাচ্চাদের ক্যারি করে। আমি মুহিব ভাইয়ের কাছ থেকে ওনার ADB 160 হাইজ্যাক করে নিছি, আর আমারটা ওনাকে ধরা দিচ্ছে। অ্যাক্সেলারেশন এত কুইক, ফলে রাইডিং কনফিডেন্সও কিন্তু বেড়ে যাচ্ছে। থ্রটলটা মোচড় দিবেন আর গাড়ি দৌড় দিবে, বুঝছেন? আমাদের ফেরদৌস ভাইয়ের ভেরি 160 আর আমাদের মুহিব ভাইয়ের ADB 160, ওরা আমাকে রেখে ঝড়ের গতিতে গায়েব হয়ে যাচ্ছে বারবার। ADB 150 আর 160 মধ্যে অনেক বড় একটা পার্থক্য হচ্ছে 2 valve ইঞ্জিন 4 valve ইঞ্জিন, ESP প্লাস ইঞ্জিন। ফলে দেখেন মাইলেজ কিন্তু বেশ ডিফার করছে না। যেখানে আমার লাগছে 500 টাকার অকটেন, ওনাদের লাগছে 400 টাকার অকটেন। ডিফারেন্স কিন্তু কম না। একদিন বা একটা ট্যুর চিন্তা করলে হয়তো বা খুব বেশি টাকা মনে হবে না, কিন্তু বছর শেষে গিয়ে এটা আবার অনেক বড় কিছু। বাট আমার মনে হয় মাইলেজ আর একটু ভালো আসতো। এয়ার ফিল্টারটা জ্যাম হয়ে আছে তো, ওরা ক্লিন করলে মাইলেজটা আর একটু ভালো পাইতাম ADB 150-তে। তবে সাসপেনশনটা একটু স্টিফ আছে এখনো, একটু সময় লাগবে আর কি। কিছুটা চললে তখন গিয়ে হয়তো বা সফট হবে। এখানে কি পাওয়া যায়? আরে ফ্রুটস পাওয়া যাচ্ছে তো এখানে, বাঁশ দিয়ে বানানো। বাহ, মজা তো। এটা কত দাম? 120। ও, এটা 150। এটা কি আপনারা বানান? আর এগুলো কি লাইটের কাভার? এগুলো কত করে? অনেক কষ্ট হয় এগুলো বানাইতে। এই দেখছেন কি ফ্রেশ পেঁপে, তারপরে লেবু, আনারসগুলো লুক দেখেন, খুবই তাজা লাগতেছে। এই পেঁপেটা নেওয়া হয়েছে, এখন এটা কেটে খাওয়া হবে। কিন্তু আমার কাছে কেন জানি মনে হচ্ছে এটা শক্ত হবে। পানির বোতল, এটা বাঁশের। দেখি তো, আমি টেস্ট করি। থ্যাংক ইউ। হ্যাঁ, এটা এখন পাকে নাই, টক আছে। অবশ্যই এটা লবণ দিয়ে খাওয়া যেত, বাট পাহাড়ি আনারসগুলা পাকলে একদম পুরো মিষ্টি হয়ে যায়। ভালোই তো। কাটেন এবার। ধুয়ে নিছেন? কই ধুছেন? বাইরের অংশ খাবো না, ভিতরের অংশটা খাবো। হুম করলেন কেন? এই বিচিগুলো সব মুই পাই খাবে বলছে, চাওয়া চাওয়াই। খেয়ে দেখেন না, এখন দেখি টেস্ট করে কেমন, কালকের মতো কিনা। না, কালকেরটার মতো না ভাই। কালকেরটা মিষ্টি ছিল, খুব মিষ্টি ছিল। এটা হাইব্রিড। এটা হাইব্রিড আন্দাজে, হাইব্রিড না, পাকে নাই আর কি এখনো। পাপ্পি এই যে এটা কিছু লোকালয় আছে দোকানটার সঙ্গেই। দেখেন ওরা কিভাবে পাহাড়ে এই যে সব। এটার নাম কি পিঠের? এটার চুং, থ্রুং। ও আচ্ছা, পিঠের এটার নাম হচ্ছে থ্রোং। ওরা মাথার সাথে ঠেকানো, দেখছেন? মাথার ওটার সাথে ঠেকায় নিয়ে কীভাবে এটা হাঁটে। তাও এত ভারী জিনিসটা মাথায় চাপ দিয়ে রেখে তারপর ওরা হাঁটে। অদ্ভুত না? হ্যাঁ, ও এটা বললেই চলে আসে। পেঁপে খেলাম যে ক টাকা পড়লো? 50 টাকা মাত্র। আজকে ঢাকা যেতে পারবো বলে মনে হচ্ছে?
দেখা যাক কতটুকু যেতে পারি। যদি বেশি রাত হয় তাহলে পরে বা বেশি এক্সস্টেড লাগে তাহলে হয়তো বা ব্রেক নিয়ে নিতে হবে। আবারও চাবি অদল বদল। এবার আমি চালাবো ভ্যারিও। লিলিপুট, বিসমিল্লাহ। বলেন ভ্যারিও কিন্তু চালানো সহজ, অনেক কিছু বাগ টাকগুলা ঘুরতে অনেক সহজ হচ্ছে। এখানে সবাই হেলমেট ছাড়া চালাইতেছে, কেন বুঝলাম না। তবে পায়ের খবর হয়ে যাচ্ছে আমার, এই পা ভাঁজ করে রাখতে রাখতে কিন্তু বাবা পা নড়াচড়া করার জায়গা পাচ্ছি না, আটাশাটা হয়ে বসে আছি। এই জন্য বললাম আমাদের আসলে ছোটোখাটো স্কুটার চালানো রিকমেন্ডেড না, স্পেশালি ফর লং রাইড। কোনো স্ট্রাগল ছাড়া উপরে উঠে যাচ্ছে। পাহাড়ি অঞ্চলের মানুষদের জন্য এটা তো একদম মাখন জিনিস। আমাদের দেশের ট্যাক্সটা যদি কমাইতো না, এই স্কুটারগুলো মানুষের সাধ্যের মধ্যে চলে আসতো। সেফটির জন্য এই স্কুটারগুলো কত দরকার। মানুষ চিন্তা করে কি এগুলা বিলাসিতা, এত টাকা দিয়ে কেনাটা একটা বিলাসিতা। রাইড না করে আসলে এই ডিসিশন আপনি কখনো নিতে পারবেন না যে কেন এত দাম দিয়ে একটা স্কুটার কিনতে হবে। আকাশচুম্বী একটা দাম হয়ে যায় এগুলার, শুধুমাত্র আমাদের দেশের ট্যাক্সের কারণে। ভ্যারিও কেমন লাগলো? দুর্দান্ত ভাই, বিশেষ করে পাহাড়ি অঞ্চলে যারা থাকে তাদের জন্য কিন্তু ভ্যারিও দুর্দান্ত ভাই। ফিলই তো করে না, পা ফিল হোক আর যাই হোক, টার্ন হোক আর যাই হোক, ফিলই করে না ওটা, বুঝছেন? সুপার জিনিস। সাসপেনশনটা আমার স্টিফ লাগছে, সফট করতে পারেন? হ্যাঁ সফট করেন, গায়ে লাগে দিতে মতো। ফেরদৌস ভাই তোর রিয়ার সাসপেনশন মডিফাই করছে, স্টক শক অ্যাবজর্ভারগুলো চেঞ্জ করে উনি সম্ভবত ওয়াইএসএস স্টার লাগাইছে। ওটা আবার অ্যাডজাস্টেবল, চাইলে সফট করতে পারবেন, হার্ড করতে পারবেন। হ্যান্ডেলবার রাইজ করা তো, এটার মধ্যে অবশ্য আবার একটা কিং ফিল আছে। ও রোয়াংছড়ি দেবতাখুম 28 কিলোমিটার। ও এই যে মন্দিরটা, রাঙামাটি ঢোকার মুখে একটা চেকপোস্ট থাকে, ওখানে আবার এনআইডি কার্ড জমা দিতে হলো। এখন হচ্ছে সামনে আমাদেরকে একটা ফেরি পার হতে হবে ডাইরেক্ট। আমরা সম্ভবত জায়গাটা কি চন্দ্রঘোনা কিনা, কিরে ভাই পোকার মনে হইতেছে যেন বর্ষণ হইতেছে রীতিমতো, ননস্টপ শুধু পোকা এসে ভাইজারে ধাপ 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 করে বাড়ি দিতেছে। ছিয়াশি কিলো রাইড করে এসে এখন আমরা প্রচন্ড ক্ষুধার্ত হয়ে এই নাস্তা করতেছি, পেঁয়াজু আর পুরি। আর এখানে আছে চা, 14টা পেঁয়াজু, 16টা পুরি, 6 কাপ চা। সেই খাদক তো আমরা। আলীকদম টু রাঙামাটি কাপ্তাই, এর মাঝখানে যত পাহাড় আছে সব পাহাড় রাইড শেষ করে আমরা এখন ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছি। বলেন কেমন ছিল? সারা জীবন মনে রাখার মতো, কর্নারিং স্কিলটা মজবুত হয়েছে। পাহাড় তো আমার খুব পছন্দের, তো অসাধারণ ছিল। লাস্টে এসে কি সব গুবলেট পাকাইছেন না? ভুল রাস্তায় নিয়ে যে আমাদের সব গুবলেট পাকাইছে আমাদের মুহিব ভাই। তবে কিছু এক্সট্রিম রাইড বাকি আছে, যেমন তিন্দু, তারপর বারায়ন্তং, ওগুলো আমরা নেক্সট ইনশাল্লাহ খুব শীঘ্রই শেষ করবো।